नमस्कार। आज के रवि बैठकीते आपनारा शुनबेन दिवाकर मंडलेर लेखा एकटी करुण भूतेर काहिनी, जेखाने समाजेर एकांश ताके उठते बसते कथा शोनाते छाड़े ना। आबार भूत महाशयेरও एकटी बाजे स्वभाव आछे। कि स्वभाव? आसुन शुने नेওয়া যাক आजकेर गल्प भूत भूत भूत। এখন মধ্যরাত্রি, মাঝে মাঝে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কালভার্টের এক কোণে ভূত তখনও বসে আছে। আশেপাশের পুকুর ভরে গেছে এবছরের বর্ষায়। পুকুর মালিকদের মাথায় হাত, কারণ পুকুরের মাছগুলো পুকুর থেকে ছাড়া পেয়ে মাঠে ঘাটে, রাস্তায়, লোকের উঠোনে, এমনকি ঘরের মেঝেতেও চড়ে বেড়াচ্ছে কালভার্টেও। কালভার্টের নিচে জলের স্রোত তীর তীর করে বেড়েই চলেছে। সেখানে জাল ফেলে মাছ ধরছে কয়েকজন। গোপালের জালটা খাসা, বড় ঘের, শক্ত কাঁটি। যেখানে জলের স্রোত বেশি সেখানে এই ধরনের জাল না হলে ফায়দা মেলে না। জাল জলের নিচে পড়বার আগেই মাছ বেরিয়ে যায়। ভূত অনেকক্ষণ চুপচাপ বসেছিল, পাছে সবার মাছ ধরার ডিস্টার্ব হয় তাই। একটু ভেবেচিন্তে মুখ খুলল। কথায় আছে, কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। যাদের পুকুর বুড়োলো তারা কপাল চাপড়াচ্ছে, আর তোরা দিব্য মনের আনন্দে মুখ ফুলে মাছ ধরে যাচ্ছিস। কেউ ঘাবড়ালো না, হকচকেও গেল না, কারণ ভূতনাথের নাদ বাদ দিয়ে সবাই তাকে ভূত বলেই ডাকে। ভূত বলে ডাকার আরও একটা বিশেষ কারণ আছে। তার চেহারা দেখলে কোনো অপরিচিত লোক ভূত ভেবে ভয় পায়। তার কণ্ঠস্বরটাও নাকি, মানে নাকে কথা বলে। গায়ের রং মিশমিশে কালো, রোগা প্যাংলা শরীর, তার উপর শরীরে মাংস নেই বললেই চলে। জামা খুললে মনে হয় বুকের খাঁচা চেয়ে আছে। ওর দুটো গাল মুখের ভেতরের দিকে ঢোকানো, চোখ দুটো ঢুকে গেছে কোটরে, অনেকটা নরকঙ্কালের মতো। রাত্রিবেলা তাকে দেখে বোঝার উপায় নেই সে মানুষ না ভূত, কিন্তু এখানে সবাই পরিচিত, তাই ভয় পাওয়ার প্রশ্ন নেই। গোপালের জালে বেশ ভালো মাছ বেঁধেছে, বাটা মাছের ঝাঁক। মাছ খুঁটতে খুঁটতে সে ধমকের সুরে বলল, মেলা ফ্যাঁচ ফ্যাঁচ করছো কেন? যেমনটি বসে আছো তেমনটি বসে থাকো না বাপু। ভূতনাথ চুপ করে গেল, মুখে আঙুল দিল। কারণে অকারণে কথা বলা তার একটা বদ অভ্যেস, সেটা লোকে বলে, কিন্তু সে মনে করে কথা বলাটা মোটেই গর্হিত কাজ নয়। কথা না বলে মানুষ থাকতে পারে না। তবু প্রত্যেকবার তাকে কেন যে সবাই মুখ ঝামটা দেয় বুঝে উঠতে পারে না। গোপালের পর এবার সুদাসের পালা। লুঙ্গিটা কোঁচা করে বেঁধে জালটা হাতের বাহুতে খেলিয়ে কালভার্টের একেবারে ধারে দাঁড়িয়ে তাক করল জলে ছুড়বে বলে। ভূতনাথ তার বাম দিকের একটা ছোট্ট স্ল্যাবে বসেছিল। হঠাৎ কি খেয়াল হলো, অসাবধানবশত উঠে দাঁড়িয়ে সুদাসের দিকে ঝুঁকে পড়ল। সুদাস সেই সময় জালটা ছুড়ল। জালটা জলে পড়ার আগে ভূতনাথের গায়ে লেগে সামনে ঝুঁকে পড়া শিরীষ গাছের ডালে বেঁধে খালের ধারে জঙ্গলপালার ওপর গিয়ে পড়ল। জালটার দফারফা হয়ে গেল। সঙ্গে সঙ্গে সুদাসকে গোপাল, নকুল আরো কয়েকজন মিলে সাহায্য করল। কিছুক্ষণ চেষ্টার পর জালটা কাঁটা পালা থেকে উদ্ধার করা গেল। তবুও কয়েক জায়গায় ছিঁড়ে গেছে দেখে সুদাস তেলে বেগুনে জ্বলে উঠল। তুমি কি ক্ষতি করবার জন্য বসে থাকো? রাত তো অনেক হলো, যাও না, বাড়ি গিয়ে ঘুমোতে পারছো না? বিরক্ত করছো কেন? ভূতনাথ কাউকে কিছু বলার আর সাহস পেল না। সবাই খেপে গেছে তার উপরে। এই সময় কিছু না বলাই ভালো। যেমনভাবে বসেছিল তেমনভাবেই আবার বসে পড়ল। এমনকি মুখ ফুটে কাউকে বলতে পারল না তার আচমকা উঠে দাঁড়াবার কারণ।
বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, তাই বসে বসে ছাতাটা বন্ধ করার অনেক চেষ্টা করছিল ভূতনাথ। কিন্তু ছাতাটা অনেক পুরনো, শিকে জং পড়েছে, সহজে বন্ধ হচ্ছিল না। তাই দাঁড়িয়ে উঠে ভালো করে সাপোর্ট নিয়ে জোরে হ্যাঁচকা টেনে ছাতাটা বন্ধ করতে গিয়েছিল সে। আর সেটা করতে গিয়েই এত বড় বিপত্তি ঘটে গেল। নকুল ধীর স্থির মানুষ, শান্ত গলায় সুদাসকে বলল, আহা, যা হওয়ার হয়ে গেছে, যেটুকু ছিঁড়েছে একটু মেরামতি করে নিলেই চলবে। তোর যদি ওই জালটা ফেলতে অসুবিধা হয়, আমার কাছে এক্সট্রা জাল আছে, সেটা নিয়ে কাজ চালিয়ে নে। গোপাল সায় দিল নকুলের কথায় আর বলল, ভূতকে অত মুখঝামটা দিস না, ও বেচারির টিনকুলে কেউ নেই, বাড়িতে একা একা থাকতে কার ভালো লাগে, তাই আমাদের সঙ্গে সময় কাটায়। ভূতনাথের পালে বাতাস লাগলো। এ যাত্রায় খুব বাঁচা বেঁচে গেল। অন্ধকারে সুদাসের চোখ দুটো জল জল করছিল, যেন সেই চোখের আগুনে এক্ষুনি ভস্ম করে দিত তাকে। গোপাল নকুল বাঁচিয়ে দিল। এ সংসারে ভূতনাথের আপন বলতে কেউ নেই। বছর 5 আগে এই গায়ে এসেছে, ভাড়ায় থাকে। সে কোথা থেকে এসেছে, তার ইতিহাস কি, সে কথা কেউ জানে না। এর জন্য ভূতনাথকে দোষ দেওয়া যায় না। সে কথা বলতে চায়, মন খুলে কথা বলতে চায়, কিন্তু মানুষের জীবনে এখন সময়ের অনেক দাম। সময় নষ্ট করে কারোর অতীত দিনের কাহিনী শোনার আগ্রহ কেউ দেখায় না। আসলে সকলে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, নিজের বাইরে কোনো কিছু ভাবতে বা চিন্তা করতে চায় না। তাই ভূতনাথের ইতিহাস সবার অজানা। ভূতনাথ বর্তমানে একজন একলা পিছুটানহীন মানুষ, যার চাহিদা সামান্য। মাসে 10 দিন মুটে মজুরের কাজ করলে সারা মাস চলে যায়। আগে নিজে রান্না বান্না করে খেত। বাড়ির মালিক তার ব্যবহারে খুশি হয়ে তাকে রান্নার হাত থেকে মুক্তি দিয়েছে। নিজেদের হাঁড়িতে ভূতের জন্যও 2টো চাল বসিয়ে দেয়, তরকারি একটু বেশি করে চাপায়। ভূতনাথ শুধু সময় মতো গিয়ে থালাটা ধরিয়ে দেয়, তারপর খাবার নিয়ে নিজের ঘরে এসে দিব্য খেয়ে নেয়। পরিবর্তে বাড়ি মালিককে ভাড়ার সঙ্গে সামান্য কিছু টাকা বেশি দেয়। মালিকও খুশ, তারও সুবিধে। তারপর অবসর সময়ে এই কালভার্টে এসে বসে থাকে। তার পাশে একটা মাচা করা আছে, এখন অবশ্য সেটা জলে ভিজে একসার হয়ে আছে। ওখানে বসেই 5 জনের সঙ্গে গল্পগুজব করে সময় কাটায়। ভূতনাথ কারোর সাথে পাঁচে থাকে না, ঝগড়া গন্ডগোলে থাকে না, তার কোনো শত্রু নেই। তবে প্রয়োজনে অপ্রয়োজনে একটু বেশি কথা বলে, এই তার বদনাম। সেই কারণে লোকের কাছ থেকে কথা শুনতে হয়। ভূতনাথ অবশ্য সেসব গায়ে মাখে না। কেউ তাকে বকাবকি করলে মনে হয় গায়ে একটু ধুলো পড়ল, ফু দিয়ে ঝেড়ে নিলেই ল্যাটা চুকে যায়। এবছরের বর্ষা বিগত 40 বছরের রেকর্ড ব্রেক করেছে। কোনো কালে যেসব জায়গায় জল উঠত না, এবছর সেই সব জায়গা জলের তলায়। মাঠের ঘরবাড়িগুলোতে থাকবার মতো পরিস্থিতি নেই। তারা স্থানীয় ক্লাবে, প্রাইমারি স্কুলে কিংবা উঁচু বাস্তুভিটে, যাদের দোতলায় বাড়ি, সেখানে কিছুদিনের জন্য আশ্রয় নিয়েছে। পরিস্থিতি ভয়ঙ্কর পর্যায়ে দাঁড়িয়েছে। কত ঘর বাড়ি গাছপালা নিকেশ হয়েছে তার ইয়ত্তা নেই। চাষবাসের ক্ষতিও হয়েছে প্রচুর পরিমাণে। খাদ্য সংকট মোকাবিলার জন্য সরকার থেকে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এত কিছুর পরেও মেছুরেদের পোয়া 12। কোনো বছর বর্ষায় এত মাছ ওঠে না। যারা মাছ ধরতে জানে না তারাও পর্যন্ত উঠোন রাস্তা থেকে চাকুন জাল, ঘনি, কইলে জাল পেতে দুমদাম মাছ ধরছে। বড় বড় কাতলা, রুই, মৃগেল থেকে চারাপোনা বাটা। আর গোপালদের তো পাকা হাত,
নিয়ম করে মাছ ধরার অভ্যেস আছে, তাই তাদের ঝাঁকা সবসময় মাছে পরিপূর্ণ। সব কিছু ঠিকঠাক চলছিল। ভূতনাথ মুখে তালা ঝুলিয়ে বসেছিল অনেকক্ষণ। মানুষ অভ্যেসের দাস, অভ্যেস পরিবর্তন করা সহজসাধ্য নয়। দুম করে নীরবতা ভঙ্গ করে ভূতনাথ বলে বসল, এত রাতে তোরা মাছ ধরছিস, ভয় করে না? গোপাল ব্যঙ্গ করে বলল, ভূত যাদের সহায় 24 ঘন্টা পাশে অবস্থান করছে, তাদের আবার ভয় কি? তোরা আমাকে ভূত বলে রসিকতা করছিস, ধর সত্যিই আমি যদি ভূত হতাম। তোমার সাহায্য নিয়ে আরো বেশি বেশি মাছ ধরতুম। শুনেছি ভূতেরা মাছ ভক্ত, মাছ খেতে ভালোবাসে, তাদের শক্তি অপরিসীম। তাই তোমার মাধ্যমে সেই শক্তির দৌলতে মাছ ধরে কেল্লা করে দিতুম। মাছ তো কম উঠছে না, প্রত্যেকেই এত এত করে মাছ ধরছিস, প্রতিটা ক্ষেপে জাল সাদা করে মাছ উঠছে। বুকে হাত রেখে বলতো, কোনোকালে এমনটা হতে দেখেছিস? এই প্রথম গোপালের টনক নড়ল। টনক নড়ল বাকি সকলেরও। সবাই যে যার মাছ ধরার পূর্ব অভিজ্ঞতার কথা স্মরণ করল। সেখানে কোথাও আজকের দিনটার উদাহরণ মোটেও মিলছে না, কারণ আজকে এখানে তারা যে কজন মিলে জাল ফেলছে তাদের প্রত্যেকের জালে সমান সমান মাছ পড়ছে। কিন্তু এমনটা তো হয় না, সকলে সমান মাছ পায় না, কেউ কম পায়, কেউ বেশি পায়। গোপাল, সুদাস, নকুল এক মুহূর্ত অপেক্ষা না করে নিজেদের ঝাঁকাটা দেখল। তারা সকলেই অত্যাধিক বেশি বেশি মাছ পেয়েছে। বাস্তবে যা সম্ভব নয়, তাহলে কি ভূতনাথ? এমন সময় হঠাৎ ভূতনাথ ভ্যানিশ হয়ে গেল। তাজ্জব ব্যাপার, হাড় হিম করা ভয়ঙ্কর পরিস্থিতি। শরীর যেন জড় পদার্থ, হাত পা ঠান্ডা হয়ে আসছে। সকলে সমস্বরে চিৎকার করে উঠল, ভূতনাথ! গভীর রাতে সেই শব্দ, শিরীষ গাছ, ঝাঁকড়া তেঁতুল গাছ, দূরের বাঁশবন থেকে প্রতিফলিত হয়ে বারংবার ফিরে এলো। তবু ভূতনাথের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সুদাস বলল, ভূতনাথ কখন থেকে বসেছিল এখানে? নকুল বলল, আমি যখন আসি ভূতনাথ বসেছিল এখানে, কাজেই ও কখন এসেছে সেটা। গোপাল বলল, তোদের আগে আমি এসেছি বটে, কিন্তু ভূতনাথকে তো আমি আশা থেকেই দেখছি। মাছ ধরা শিখেই উঠল। সবাই হতবিহল, কিংকর্তব্য বিমূঢ়। তারপর নেমে এলো নীরবতা। এবার নীরবতা ভাঙল নকুল। এই রহস্য উন্মোচন করতে আমাদের এক্ষুনি ভূতনাথের বাড়িতে যাওয়া দরকার। গোপাল বলে উঠল, এত রাতে? সুদাসের চোখ দুটো ছলছল করছে, নিজেকে অপরাধী ভাবছে। সবসময় ভূতনাথকে হ্যাটা করার প্রবণতা অন্য কারোর চাইতে তার একটু বেশিই ছিল। কথায় কথায় তাকে তাচ্ছিল্য, অবজ্ঞা, হেয় করাটা একরকম অভ্যেসে পরিণত হয়েছিল তার। গোপাল বুঝতে পেরে সুদাসের কাঁধে হাত রাখল, বলল, আমিও কম অপরাধ করিনি রে। একটা ভালো মানুষকে যখন যা খুশি বলে কত অপমানই না করেছি, অথচ সে কোনোদিনই আমাদের ঘুরিয়ে একটা কটু কথাও শোনায়নি। কথায় আছে ব্যবহারী মানুষের পরিচয়। আমরা খুব খারাপ ব্যবহার করেছি মানুষটার সাথে। আজ থেকে শিক্ষা নিলাম, জীবনে কাউকে হেয় করব না। ভূতনাথ দেখতে শুনতে বিকট ছিল বলে আমরা তাকে ভূত বলে অবজ্ঞা করেছি। আজকে সেটি সত্যি। নিস্তব্ধ পাড়া, লোডশেডিং। কখনো কখনো ঝেপে বৃষ্টি আসছে। কালভার্ট থেকে প্রায় 500 মিটার দূরে ভূতনাথের বাড়ির সামনে এসে পৌঁছলো গোপালরা। ওই তো অ্যাসবেস্টাসের ছাউনিযুক্ত
5 ইঞ্চি ইটের দেওয়াল বিশিষ্ট ভূতনাথের বাসস্থান। রাস্তা থেকে উঠোনটা একটু নিচু, তাই জল ভূতনাথের বারান্দায় পর্যন্ত ঢেউ খেলছে। নকুল ভয়ে ভয়ে রাস্তা থেকেই কয়েকবার ডাকাডাকি করল, ভূতনাথ, 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 ভূতনাথ। কোনো প্রত্যুত্তর এলো না। এবার তারা তিনজনেই পা বাড়ালো। পদচালনায় জলে শব্দ উঠছে। উঠোন পেরিয়ে তারা সোজা গিয়ে উঠল বারান্দায়। দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে কোনো সাড়া শব্দ মিলল না। গোপাল কপাল চাপড়ে বলল, যা সন্দেহ করেছিলাম তাই হলো, ভূতনাথ আর নেই। নকুল বলল, লোকজন ডাকতে হবে। ভূতনাথের আপন কেউ নেই, তার ক্রিয়াকর্মের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে, তবে আমাদের পাপ স্খলন হবে। সুদাস বাড়ির মালিককে ডাকা মনস্থির করল। গোপাল পকেট থেকে পলিথিন প্যাকেটে মোড়া ফোন বের করে পরিচিত কয়েকজনকে ফোন করার কথা ভাবল। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে দরজা খোলার শব্দ। মুহূর্তে আটকে ওঠার উপক্রম হলো সবার। ভীত সন্ত্রস্ত হয়ে সকলে দরজার দিকে তাকালো। তাদেরকে অবাক করে দিয়ে উপরান্ত থেকে দরজা খুলে হ্যারিকেন হাতে এসে দাঁড়ালো ভূতনাথ। এত রাতে তোরা এখানে? কি ব্যাপার, কিছু হয়েছে? পরিস্থিতি অপ্রত্যাশিত। তিনজনেই শকড। হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তুমি আজ কালভার্টে যাওনি? কাঁপা কাঁপা গলায় বলল গোপাল। আজ দুপুর থেকে শরীরটা ভালো ঠেকছে না, জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছি। ঘরের মেঝেতে পর্যন্ত জল উঠে গেছে, তাই বিছানায় গড়াচ্ছিল। সুদাসের সংশয় কাটছে না। ভূতনাথের গায়ে চিমটি কাটল। ভূতনাথ বলল, তোরা কি আমাকে সত্যি সত্যি ভূত ভাবতে শুরু করেছিস? দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছিস। তা পেতে পারিস, সারাদিন ভূত নিয়ে যা মশকরা করিস, তাতেই আসল ভূত মহাশয় বেজায় চটেছে। নকুল কিছু বলতে পারল না। মনে মনে ভাবল, ভূতনাথ যদি এখানেই থাকে তাহলে কালভার্টে এতক্ষণ ধরে তাদের সঙ্গ দিচ্ছিল কে? মুখ ঝামটা খাচ্ছিল কে? ভূতনাথ না ভূত? গল্পটি কেমন লাগলো বন্ধুরা? বাঙালির বাংলা গল্পকে উৎসাহিত করতে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন পরবর্তী গল্পগুলো শোনার জন্য। ধন্যবাদ।